দেখো আজকে কী করাবো, দেখো তোমাদের হুমায়ুন সম্পর্কে করাবো। মুঘল সাম্রাজ্য শুরু করেছিলাম আমি আগের দিন, কী বলেছিলাম, মুঘল সাম্রাজ্যের উত্থান এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর সম্পর্কে বলে দিয়েছিলাম। আজ যে তার পুত্র, বাবরের পুত্র কি হুমায়ুন সম্পর্কে আজ বলবো। আমরা ট্রিকের মাধ্যমে মনে রেখেছিলাম একটা প্রচলিত ট্রিক বাংলার, কি বলি, যে বাবার হলো জ্বর, সারবে আবার ঔষধে। তাহলে আজকে হ পর কী হবে, হুমায়ুন। তাহলে হুমায়ুন যদি বলতে হয়, তাহলে হুমায়ুনের রাজত্বকালকে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। হুমায়ুনের রাজত্বকালকে আমরা দুভাগে ভাগ করি। কীভাবে, বা কালকে দুভাগে আমরা দেখাই। একটাকে বলি আমরা কত থেকে কত, 1530 থেকে 1540 একটা কাল, আর 1555 থেকে 1556 একটা কাল। এই দুটো কালে আমরা কি করি, হুমায়ুনের যে রাজত্বকাল দিল্লির সিংহাসনে, সেই রাজত্বকালকে দুটো ভাগে ভাগ করে দেখাই। এবং মধ্যের যে 15 বছর, সেই 15 বছর মুঘল শাসন ছিল না। এই মুঘল শাসনকে বা হুমায়ুনকে পরাজিত করে কে আসে, শের খা, যা পরবর্তীকালে আমরা পড়বো শের শাহ সুরি, তাই না? বা এই কালটাকে, এই 15 বছরের সময়টাকে হুমায়ুনের কি বলা হয়, বনবাস কাল বলা হয় বা দেশান্তর কাল বলা হয়। তাহলে হুমায়ুন সম্পর্কে যদি বলতে চাই, তাহলে হুমায়ুনের প্রথম থেকে কিছু জানা দরকার, যে তার নাম, তার জন্ম, তার বাবাকে, তার মাকে। তাহলে যদি বলি হুমায়ুনের প্রকৃত নাম, হুমায়ুনের প্রকৃত নাম কি, প্রকৃত নাম নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন, এর প্রকৃত নাম। ঠিক আছে। হুমায়ুন কথার অর্থ কি, হুমায়ুন কথার অর্থ অনেকে কি বলে, ভাগ্যবান। হুমায়ুন কথার অর্থ আমরা কি জানি, ভাগ্যবান। কিন্তু আদৌ হুমায়ুন ভাগ্যবান ছিল নাকি, সেটা আমরা যখন শেষ পর্যন্ত পড়বো তখনই বুঝে যাব যে হুমায়ুন নামের কথা হয়তো ভাগ্যবান, কিন্তু হুমায়ুন কি আদৌ ভাগ্যবান ছিল। তাহলে শেষ পর্যন্ত দেখলে আমরা বুঝে যাব। তাহলে প্রকৃত নাম কি বললাম, নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন। এর পিতা আমরা সবাই জানি, পিতা হচ্ছে বাবর, পিতা বাবর, বাবরের সবথেকে বড় পুত্রকে হুমায়ুন, এবং মাতা হচ্ছে কে, মাহিম বেগম, মাহিম বেগম। জন্ম কোথায় হয়, জন্ম কাবুলে হয়, কত খ্রিস্টাব্দে, 1508 খ্রিস্টাব্দে। এবং হুমায়ুন কথা বা হুমায়ুন জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী ছিল। কোন শাস্ত্রে, জ্যোতিষশাস্ত্রে, জ্যোতিষশাস্ত্রে খুব বিশ্বাসী ছিল। এবং বলা হয় নাকি যে হুমায়ুন কী করতো, 7 দিন 7 রকমের জামা পরতো, 7 দিন 7 রকমের জামা পরতো হুমায়ুন। এবং এই 7 দিন 7 রকমের জামা কেন পরতো, যে তার যাতে ভাগ্য পরিবর্তন হয়, তার যাতে ভাগ্য চেঞ্জ হয়। কিন্তু আদৌ হয়েছে নাকি সেটা আমরা পরবর্তীকালে দেখব। তাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী ছিল কে, হুমায়ুন। পিতার মৃত্যুর পর, বাবরের মৃত্যুর পর, বাবরের মৃত্যু 1530 খ্রিস্টাব্দে, বাবরের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসে, হুমায়ুন বসে। তাহলে হুমায়ুন দিল্লির সিংহাসনে বসে 1530 খ্রিস্টাব্দে, 1530 খ্রিস্টাব্দে। এবং দিল্লির সিংহাসনে বসার পর তার সাম্রাজ্যকে কিছু কিছু ভাগে বা কিছু কিছু পার্টে ভাগ করে দিয়েছিল। তার যে ভাই বলেছিলাম আমি, যে তার যে ভাই আছে, তার ভাইদের মধ্যে আসিকরি, কামরান, এদের মধ্যে কী করেছিল, ভাগ করে দিয়েছিল। তাহলে তার সাম্রাজ্যকে বা দিল্লির মুঘল সাম্রাজ্যকে সে কতগুলো ভাগে ভাগ করেছিল এবং ভাইদের মধ্যে ভাগ করে বন্টন করে দিয়েছিল। তাহলে দেখা যাক কোন কোন ভাগে ভাগ করে দিয়েছিল। তাহলে প্রথম ভাই যদি বলি আমি, যে কামরান, কামরান, আসিকরি, কামরান, আসিকরি এবং তার ভাই হিন্দল, তার ভাই হিন্দল, এদের তিনজনাকে প্রধানত কোন কোন জায়গা দিয়েছিল। পরীক্ষার রেসপেক্টে বা পরীক্ষার কোশ্চেন অনেক সময় ধরা হয় যে হুমায়ুনের যে পুত্রগুলো ছিল, হুমায়ুন ছাড়াও কামরান, আসিকরি, হিন্দল কোন কোন জায়গা পেয়েছিল। তাহলে কামরান আমরা কোথায় বলবো, কামরানকে দেওয়া হয়েছিল কাবুল ও কান্দাহার, কাবুল ও কান্দাহার দেওয়া হয়েছিল কামরানকে। আসিকরিকে কোথায় দিয়েছিল, আসিকরিকে আলওয়ার, আলওয়ার ও মেওয়াট, মেওয়াট দেওয়া হয়েছিল আসিকরিকে। হিন্দলকে কোন জায়গা দেওয়া হয়েছিল, হিন্দলকে সম্বল দেওয়া হয়েছিল, সম্বল। এবং নিজ ভাতা না হওয়া সত্ত্বেও তার আরেক ভাই, কাকাতো ভাই যদি বলি বা চাচাতো ভাই সুলতান, মির্জা সুলতানকে, মির্জা সুলতানকে সে কোথায় দিয়েছিল, বাদাক, বাদাকসান
দিয়ে দিয়েছিল। এই বাদাখশানী কে ছিল? যখন হুমায়ুন সিংহাসনে বসে তার পূর্বে বাদাখশানের গভর্নর কে ছিল? হুমায়ুন ছিল। এবং বাদাখশান কি কাকে দিয়ে দিয়েছিল? মির্জা সুলতানকে দিয়ে দিয়েছিল। এবং নিজে হুমায়ুন আগ্রা, প্রধানত আগ্রা ও দিল্লির ওপর রাজত্ব করতে থাকে। বলা হয়, অনেক ঐতিহাসিক বলে, যখন মোগল সাম্রাজ্য বা দিল্লির মোগল সাম্রাজ্যে এতগুলো ভাগে ভাগ হয়েছিল, তখন কি হয়েছিল? মোগলদের যে শক্তি বা হুমায়ুনের যে শক্তি, সেই শক্তি অনেকটা হলেও খর্ব হয়েছিল। কারণ তার সাম্রাজ্যকে কাবুল, কান্দাহার, আলোয়ার, মেওয়াট, সম্বল এই সমস্ত জায়গাকে তার ভাইদের মধ্যে কী করেছিল? ভাগ করে দিয়েছিল। এবং এ থেকে আমরা আর একে বলতে পারি তার চরিত্র সম্পর্কে, যেমন আগে বললাম সে জ্যোতিষশাস্ত্রে খুব বিশ্বাসী ছিল এবং খুব দয়ালুও ছিল হুমায়ুন। কারণ নিজের ভাইদের মধ্যে কী করেছিল? বাবার বড় পুত্র উত্তরাধিকারী সূত্রে সিংহাসনে বসেছে, কিন্তু কী করেছে? সমস্ত সম্পত্তি তার ভাইদের মধ্যে ভাগ করে দিয়ে গেছে। তাহলে আমি এরপর যদি বলি যে 1530 থেকে আমরা কি বলেছি? হুমায়ুনের পাঠকে আমরা দুভাগে পড়ব। এক হচ্ছে 1530 থেকে 40, মধ্যের 15 বছর তার দেশান্তরকাল বা বনবাসকাল, এবং লাস্ট 1555 থেকে 1556 তার জীবনের অন্তিমকাল। তাহলে 1530 থেকে 1540 পর্যন্ত যদি আমরা কিছু আলোচনা করি, কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমাদের পরীক্ষার আসার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো যদি আমরা আলোচনা করি 1530 থেকে 1540, তাহলে ফার্স্ট যদি আমরা বলি 1531 কালিঞ্জর দুর্গ অবরোধ করে কে? আমাদের হুমায়ুন। কালিঞ্জর দুর্গ অবরোধ করে কালিঞ্জর দুর্গ। এবং এই কালিঞ্জর দুর্গের শাসক কে ছিল? কালিঞ্জরের শাসক কে ছিল? রাজা প্রতাপ রুদ্রদেব। রাজা প্রতাপ রুদ্রদেব কি করছিল? এই কালিঞ্জরের দুর্গের শাসক ছিল। এবং কালিঞ্জর দুর্গে অ্যাটাক করে কে? হুমায়ুন। অনেকে বলা হয় বা অনেক ঐতিহাসিক মনে করেন বা মনে করা হয় যে আফগান যখন বা আমরা লোদি বংশ পড়ছিলাম, তখন কি জানি যে ইব্রাহিম লোদি কি ছিল? সিংহাসনে ছিল। এবং ইব্রাহিম লোদি বা লোদি বংশ কি ছিল? আফগান বংশের লোক ছিল। এবং এই আফগানদের সাহায্য করেছিল কে? যখন বাবর এসেছিল লোদিকে পরাজিত করার জন্য, তখন আফগানদের বা ইব্রাহিম লোদিকে সাহায্য করেছিল প্রতাপ রুদ্রদেব। ওই জন্য কী বলা হয় যে হুমায়ুন এই জন্য কালিঞ্জর দুর্গ অবরোধ করে। এবং কালিঞ্জর দুর্গ দীর্ঘকালীন অবরোধ করার পর সন্ধির দ্বারা কী হয়? এর মীমাংসা হয় এবং অনেক পরিমাণ অর্থ হুমায়ুন নিয়ে সেখান থেকে প্রত্যাবর্তন করে। কিন্তু কালিঞ্জর দুর্গ কী করেনি? জয় করেনি, ছেড়ে দিয়ে সন্ধি করে চলে এসেছিল। নেক্সট যদি বলি 1532 লখনৌর কাছে দাদরাও যুদ্ধ নামে পরিচিত, বা দাদরাও যুদ্ধ বা দৌড়াও যুদ্ধ অনেকে বলা হয়। দাদরাও যুদ্ধ, এই দাদরাও যুদ্ধ লখনৌর কাছে কেন হয়েছিল এবং কার বিরুদ্ধে হয়েছিল? আমরা যদি বলি দাদরাও যুদ্ধ, তাদের যে আফগান সেনাপতি ছিল বা আফগান যে শাসক ছিল, আফগান শাসক ইব্রাহিম লোদি, এর ভাই ছিল আমরা জানি যে মোহাম্মদ লোদি বা মেহমুদ লোদি। অনেকে বলে মেহমুদ লোদি, অনেকে বলে মোহাম্মদ লোদি। যে মেহমুদ লোদি কি করে? এই দাদরার কাছে হুমায়ুনের উপর অ্যাটাক করে এবং হুমায়ুনের সঙ্গে যুদ্ধ হয়। এবং মেহমুদ লোদিকে এই সময় কে সাহায্য করেছিল? শেরখা, যার পরবর্তীকালে নাম আমরা কি জানবো? শেরশাহ সুরি। এবং এরা কি করে? লখনৌর কাছে দাদরাও যখন অ্যাটাক করে কি হয়? সম্পূর্ণরূপে পরাজিত করা হয় হুমায়ুনের কাছে। মেহমুদ লোদি কি করে? পরাজিত হওয়ার পর বাংলা পলায়ন করে এবং বাংলা পলায়ন করার পর এখানেই তার মৃত্যু হয়। এবং এখানেই বলা হয় যে আমাদের মেহমুদ লোদির পাঠ শেষ। নেক্সট যদি বলি 1532 শেরখাও কাকে সাহায্য করেছে? শেরখাও সাহায্য করেছে মেহমুদ লোদিকে। তাহলে শেরখার ওপর চুনারগড় দুর্গ আক্রমণ করবে কে? হুমায়ুন। চুনারগড় দুর্গ আক্রমণ 1532 চুনারগড় দুর্গ আক্রমণ কার ওপর? শেরখার ওপর। শেরখা, যার পরবর্তীকালে নাম হয়েছিল কি? শেরশাহ সুরি। তাহলে চুনারগড় দুর্গ অবরোধ করার পর এখানেও দীর্ঘকালীন অবরোধ করবে, কিন্তু পরবর্তীকালে কী হবে? শেরশাহ সুরির সঙ্গে বা শেরখার সঙ্গে সন্ধি হবে এবং সন্ধিতে কী হবে? প্রচুর পরিমাণে টাকা হুমায়ুনকে দেবে এবং নিজ পুত্র শেরখা তার নিজ পুত্র কুতুব খানকে
হুমায়ুনের সঙ্গে বা হুমায়ুনকে অর্পণ করে দেবে। তাহলে এই হচ্ছে 1531, 1532, 1532 এই দুটো। তাহলে প্রথমে কালিঞ্জর, তারপরে হচ্ছে দাদরাও যুদ্ধ বা দাদরাওর কাছে দাদরাওর সঙ্গে মেহমুদদের সঙ্গে যুদ্ধ, রাজা রুদ্রপ্রতাপ দেবের সঙ্গে যুদ্ধ, এবং লাস্ট হচ্ছে চুনারগড় দুর্গ আক্রমণ, শেরখার সঙ্গে যুদ্ধ। 1535 কোন যুদ্ধ? মান্দাসরের যুদ্ধ। 1535 মান্দাসর যুদ্ধ। এই 1535 সালে মান্দাসরের যুদ্ধ কার বিরুদ্ধে হয়েছিল? বাহাদুর শাহর সাথে। বাহাদুর শাহর বিরুদ্ধে। কিন্তু এই যুদ্ধ হওয়ার আগে একটু সিনারিও যদি বলি, যে 1535 সাল মান্দাসরের যুদ্ধ হচ্ছে। মান্দাসরের যুদ্ধ গুজরাট বা গুজরাটের অধিপতি ছিল কে? গুজরাটের অধিপতি ছিল বাহাদুর শাহ। তাহলে মোটামুটি এক্সপেক্টেড যদি ভারতের একটা ম্যাপ বলি, যদি গুজরাট বলি, এখানে কি ছিল? মেবার বা চিত্তর, রাজস্থানে মেবার বা চিত্তর। এই মেবার আর চিত্তরের রানী কে ছিল? রানী কর্ণবতী। রানী কর্ণবতী ছিল এই মেবার এবং চিত্তরের কে রানী। এবং বাহাদুর শাহ কী করছিল? রানী কর্ণবতীর ওপর কী করতে চাইছিল? আক্রমণ করতে চাইছিল, সৈন্য প্রস্তুত। কর্ণবতী কী করে? হুমায়ুনকে এক চিঠি লেখে এবং সেখানে নিজে হুমায়ুনকে ভাই বলে অভিহিত করে এবং একে কি পাঠায়? রাখি পাঠায়। অনেক সময় কোশ্চেন আসে যে হুমায়ুনকে কোন রানী বা কে রাখি পাঠিয়েছিল? তাহলে আমরা কি বলবো? রানী কর্ণবতী। কোথাকার রানী? মেবারের বা মেবারের চিত্তরের রানী। এবং যখন রাখি পাঠায় এবং কি বলে যে আমাকে বাহাদুর শাহ অ্যাটাক করছে, আমাকে এই মুহূর্তে এসে হেল্প করতে বা সাহায্য করতে। কার কাছে সাহায্য চায়? হুমায়ুনের কাছে। বাহাদুর শাহ কী করে? হুমায়ুনকে চিঠি লেখে এবং বলে আমরা কি ইসলাম ধর্মের বা জেহাদি হিসাবে আমরা কি করছি? হিন্দু রাজ্যকে গ্রহণ করতে চাইছি। আমরা হচ্ছি ইসলাম ধর্মের লোক এবং জেহাদি হিসাবে আমরা কি করতে চাইছি? মেবার বা চিত্তরকে দখল করতে চাইছি। এবং সেই জন্য হুমায়ুন কী করবে? কর্ণবতীকে সাহায্য করবে না এবং অনায়াসে কী করবে? বাহাদুর শাহ মেবার বা চিত্তর দখল করে নেবে। এবং মান্দাসরের যুদ্ধ যখন হবে বাহাদুর শাহের সঙ্গে বিরুদ্ধে হুমায়ুনের, তখন কি হবে? তখন বাহাদুর শাহ পরাজিত বহন করবে এবং পরাজিত বহন করলে গুজরাট সহ মেবার এবং চিত্তর কার দখলে চলে আসবে? হুমায়ুনের দখলে চলে আসবে। এবং হুমায়ুন গুজরাট দখল করার পর প্রচুর পরিমাণে অর্থ এখান থেকে অর্জন করে, প্রচুর পরিমাণে অর্থ। এই অর্থ অর্জন করে চলে যায় এবং চলে যাওয়ার সময় কি করে? তার যে ভাই আসিকরিকে কি করে? গুজরাটের শাসন বা অধিকর্তা হিসাবে নিযুক্ত করে চলে যায়। আসিকরিকে কি করে? গুজরাটের অধিকর্তা হিসাবে নিযুক্ত করে চলে যায়। এবং বাহাদুর শাহ হেরে যাওয়ার পর কোথায় গিয়ে আশ্রয় নেয়? দমনে গিয়ে আশ্রয় নেয় এবং যেটা পর্তুগিজদের অধীনে ছিল বলা হয়। তাহলে দমনে গিয়ে আশ্রয় নেয় এবং পরবর্তী 1535-এ মান্দাসর অ্যাটাক এবং 1536-এ আসিকরি সুশাসক ছিল না অতটা বা যোগ্য শাসক ছিল না। আসিকরিকে পরাজিত করে আবার গুজরাট পুনর্দখল কে করে? বাহাদুর শাহ দখল করে নেয়। তাহলে 1535-এ যুদ্ধে জিতল মান্দাসর, কিন্তু গুজরাটকে হাতের মধ্যে রাখতে পারেনি কে? হুমায়ুন। তাই নেক্সট যদি আসি 1535-এর পর 1538 সাল, 1538 এই 1535-এর পর যুদ্ধের শেষে বা যুদ্ধের পর মধ্যে 3 বছর কি ছিল? হুমায়ুন নিজের কাজে ব্যস্ত ছিল। দিনপনাহা যে তার প্রতিষ্ঠিত সেকেন্ড ক্যাপিটাল বলা হয় নির্মাণ করেছিল। শেষের দিকে যখন স্থাপত্যের ক্ষেত্রে বলবো তখন দিনপনার কথা বলবো। তাহলে তার মধ্যে শেরশাহ সুরি বা শেরখা পূর্ব ভারতে প্রধানত বাংলা, বিহার এই সমস্ত জায়গায় কী হচ্ছিল? অধিপত্য অর্জন করছিল। এদের দিকে সাম্রাজ্য বিস্তারে অগ্রমুখী ছিল। এবং এই কথা যখন হুমায়ুন বুঝতে পারে যে পূর্ব ভারত টোটালি শেরখাও দখল করতে চাইছে, তখন কি করে? হুমায়ুন পুনরায় চুনারগড় দুর্গ অবরোধ করে। এবং চুনারগড় দুর্গ অবরোধ করে চুনারগড় দুর্গকে জয়ও করে নেয়। আগের ক্ষেপে কী হয়েছিল? সন্ধি করেছিল এবং ফিরে চলে গেছিল। এ ক্ষেপে কী করবে? চুনারগড় দুর্গ জয় করবে এবং চুনারগড় দুর্গ জয় করার পর বাংলার দিকে অগ্রসর হবে। কারণ বাংলায় গৌড়কে দখল করে নিয়েছে কে? শেরশাহ সুরি বা শেরখা। এবং বাংলায়
চুনারগড় দুর্গ জয় করে কোথায় আসবে? বাংলার দিকে এগিয়ে আসবে এবং গৌড় জয় করবে। গৌড় জয় করবে এবং গৌড় জয় করার পর গৌড়ের প্রাকৃতিক সৌন্দর্য এতই ছিল যে গৌড়ের প্রতি কী হবে? বাংলার মুগ্ধ হয়ে যাবে কে? হুমায়ুন। বাংলার গৌড়, বর্তমানে যেখানে মালদা আমরা বলি, মালদার গৌড়, মালদাতেই গৌড়কে বর্তমানে কী বলা হয়? মালদা বলা হয়। তাহলে মালদা জয় করে এবং গৌড় জয় করে এবং এর নাম কি রাখে? জান্নাতাবাদ। জান্নাতাবাদ। গৌড়ের নাম পরিবর্তন করে রাখে জান্নাতাবাদ। কেন রাখে? কারণ এখানকার প্রাকৃতিক সুন্দর, তাকে মনোরম আবহাওয়া তাকে মুগ্ধ করেছিল। তাহলে এবং এই সময় তার ভাইরাও কি করে? তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং কি করে? হুমায়ুন বাংলা থেকে দিল্লির পথে ফেরত আসার জন্য প্রস্তুত হচ্ছিল। এই সময় কি হয়? 1539 খ্রিস্টাব্দে আমাদের সবার পরিচিত কি যুদ্ধ হয়? চৌসারের যুদ্ধ হয়। যখন বাংলা থেকে প্রত্যাবর্তন করছে, চৌসারের যুদ্ধ, চৌসার যুদ্ধ 1539, যখন হুমায়ুন যখন বাংলা থেকে প্রত্যাবর্তন করছে দিল্লির দিকে, তখন কি হয়? চুনারগড় দুর্গ দখল করে চলে গেছে বাংলা, তাই না? বাংলা গৌড় দখল করেছে এবং গৌড় দখল করার পর যখন শুনেছে তার ভাইরা তারই বিরুদ্ধে কি করেছে, বা ভাইরা নিজেদেরকে স্বাধীন রূপে প্রকাশ করছে, তখন কি করেছে? বাংলা যখন আবার দিল্লি প্রত্যাবর্তন করছে, তখন চৌসারের যুদ্ধ হয়। বক্সারের নিকট, বক্সার বলতে বর্তমানে বিহারের কাছাকাছি বা বিহারে বক্সারের নিকট চৌসার নামক স্থানে কি হয়? চৌসারের যুদ্ধ হয়। কত সালে? 1539 সালে। কার বিরুদ্ধে? শেরশাহ সুরি বা শেরখার বিরুদ্ধে। এবং এই যুদ্ধে কি হয়? হুমায়ুন পরাস্ত হয়। কেন পরাস্ত হয়? কারণ 1539 সালে যুদ্ধটা হয়েছিল 26শে জুন, এবং জুন মাস আমাদের কাছে কী নামে পরিচিত? জুন মাস ভারতবর্ষে বর্ষাকাল রূপে আমরা জানি। এবং এই সময় কি হয়? এখানে যে গঙ্গা নদী কি হয়? ফুলে ফেঁপে ওঠে এবং প্রচুর পরিমাণে যে হুমায়ুনের যে সৈন্য তারা কী হয়? বিধ্বস্ত হয়ে পড়ে জলমগ্ন হয়ে যাওয়ার ফলে। এবং শেষ পর্যন্ত হুমায়ুনকেও প্রাণ বাঁচানোর জন্য কোথায় ঝাঁপ দিতে হয়? জলে ঝাঁপ দিতে হয়। এবং জলে ঝাঁপ দেওয়ার পর তাকে কোশ্চেন আসে এখানে একজন, যে জলে ঝাঁপ দেওয়ার পর তার জীবন কে বাঁচিয়েছিল? তাই তার জীবন বাঁচিয়েছিল নিজাম নামে এক ভেস্তিওয়ালা। যখন হুমায়ুন নিজের জীবন বাঁচানোর জন্য গঙ্গার নদীতে ঝাঁপ দেয়, তখন তার জীবন বাঁচিয়েছিল নিজাম নামে এক ভেস্তিওয়ালা। এবং কি হয়? সেখান থেকে পলায়ন করে কে? হুমায়ুন। নেক্সট 1540 কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধ। কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধ। এই কনৌজ আর বিল্লগ্রামের যুদ্ধ কার বিরুদ্ধে হয়েছিল? শেরশাহ সুরির বিরুদ্ধে। যখন হুমায়ুন পরাজয় বরণ করেছে চৌসারের যুদ্ধে 1539 খ্রিস্টাব্দে, তখন কি করেছে? দিল্লিতে ফিরে গেছে এবং নিজের ভাইদের কাছে কি করেছে? সাহায্য চেয়েছে, কিন্তু ভাইদের কাছে কোনো সাহায্য পায়নি। এবং হেরে যাওয়ার যে প্রতিশোধ, সেই প্রতিশোধ নেওয়ার জন্য কি হয়? কনৌজ বা বিল্লগ্রামের নামক স্থানে কনৌজ আর বিল্লগ্রামের যুদ্ধ হয়। এবং এই যুদ্ধও কি হয়? শোচনীয়ভাবে হুমায়ুন পরাস্ত হয়, হুমায়ুন হেরে যায় এবং পরাজিত হয়ে এখান থেকে পালিয়ে যায় বা দেশান্তরে চলে যায়, ভারত ছেড়ে চলে যায়। এবং দিল্লি এবং আগ্রা ফাঁকা হয়ে যায় এবং শেরশাহ সুরি কী করে? সুর বংশের প্রতিষ্ঠা করে দিল্লির সিংহাসনে। এবং মোগল সাম্রাজ্যে বা মোগলদের যে অধিপতি ছিল দিল্লির উপর, সে আস্তে আস্তে কী হয়? ক্ষুণ্ণ হয়ে যায়। এবং 1540 খ্রিস্টাব্দ থেকে 1555 পর্যন্ত আমি কি বলেছিলাম? যে হুমায়ুনের বনবাস পিরিয়ড বা বলতে পারো দেশান্তর কাল বা দেশের বাইরে ছিল। 1540 টু 1555। এবং এই সময় কিছু ইম্পর্টেন্ট জিনিস ধরে। এক নম্বর যদি বলি যে 1540 খ্রিস্টাব্দ থেকে 1555 পর্যন্ত হুমায়ুন কি করে? দেশ ত্যাগ করে। এবং দেশ ত্যাগ করার পর কি হয়? সে হামিদা বানু বেগমকে বিবাহ করে। হামিদা বানু বেগমকে কি করে? বিবাহ করে। আমরা কি জানি? হামিদা বানু বেগম আকবরের মা ছিল। এবং 1542 খ্রিস্টাব্দে অমরকোটে আকবরের জন্ম হয়।
আকবরের জন্ম হয়। হামিদা বানু বেগম, হামিদা বানু বেগম আবার কার মেয়ে ছিল? হামিদা বানু বেগম ছিল আলী, মীর আলী আকবরের, মীর আলী আকবরের কন্যা ছিল কে? হামিদা বানু। মীর আলী আকবরের কন্যা ছিল হামিদা বানু। এবং মীর আলী আকবর আবার কার গুরু ছিল? এ আবার গুরু ছিল, কার গুরু ছিল? হিন্দল। হিন্দলের গুরু ছিল কে? মীর আলী আকবর। হিন্দল কার ভাই? আমরা পড়ে এসেছি হুমায়ুনের ভাই। হুমায়ুনের গুরু ছিল কে? মীর আলী আকবর। মীর আলী আকবরের কন্যা ছিল কে? হামিদা বানু বেগম। এবং হামিদা বানু বেগমকে বিবাহ করে কে? হুমায়ুন। 1542 খ্রিস্টাব্দে অমরকোটে আকবরের জন্ম হয়। যখন আকবর পড়বো তখন এখানে ডিটেলসে বলবো যে অমরকোট সম্পর্কে। এবং এই সময় কি হয়, পরবর্তীকালে ইরানের শাসক তাহসাম্পের সহযোগিতায় কি করে? কাবুল এবং কান্দাহার দখল করে কে? কাবুল ও কান্দাহার দখল করে হুমায়ুন। এবং কাবুল আর কান্দাহার দখল করার পর ইরানের শাসক তাহসাম্পের সহযোগিতায় কাবুল ও কান্দাহার দখল করে পুনরায়। এবং কাবুল ও কান্দাহার দখল করার পর 1553 খ্রিস্টাব্দে তার যে ভাই তাহলে 1553 খ্রিস্টাব্দে কি করছিল? তার যে ভাই, নেক্সট কি যদি বলি যে কান্দাহার এবং কাবুল দখল হয়ে গেছে 1553তে তার দুই ভাই কামরান ও আসিকরিকে পরাজিত করে। এবং এদেরকে বলা হয়, অনেক ঐতিহাসিক বলেন যে এদের দুই ভাইয়ের কি করেছিল? চোখ তুলে নিয়েছিল কে? হুমায়ুন। এবং এদেরকে কোথায় পাঠিয়ে দিয়েছিল? মক্কা পাঠিয়ে দিয়েছিল। এবং হিন্দল কি করেছিল? হিন্দল আগেই তার সঙ্গে যুদ্ধে, অন্য কোনো এক যুদ্ধে হিন্দল কি হয়েছিল? মারা গেছিল। তাহলে 1553। নেক্সট আছে 1555 হুমায়ুনের প্রত্যাবর্তন। তাহলে হুমায়ুন আবার কোথায় প্রত্যাবর্তন করছে? দিল্লিতে প্রত্যাবর্তন করছে। তাহলে 1555 সাল হুমায়ুন বৈরাম খাঁর সহায়তায়, কি করেছিল? সহায়তায় সরহিন্দের যুদ্ধ হয়েছিল। সরহিন্দ যুদ্ধ বা সরহিন্দের যুদ্ধে কার বিরুদ্ধে হয়েছিল? সরহিন্দের যুদ্ধ হয়েছিল আমাদের যে সুরি বংশের বা শেরশাহ সুরির বংশধর সিকান্দার সুরের বিরুদ্ধে। এবং সিকান্দার সুরকে কি করে? পরাজিত করে 1555 খ্রিস্টাব্দে বৈরাম খাঁর সহায়তায় সরহিন্দের যুদ্ধে সিকান্দার সুরকে পরাজিত করে দিল্লির সিংহাসন পুনরায় অধিকার করে কে? হুমায়ুন। এবং দিল্লির সিংহাসনে বিরাজমান হয় কবে? 1555 খ্রিস্টাব্দে। তাহলে যে সিংহাসন 15 বছর আগে হারিয়ে গিয়েছিল, সেটা 15 বছর পর আবার কি করলো? উদ্ধার করলো কে? হুমায়ুন। কিন্তু 1556 তার নির্মিত, আমি কি বলেছিলাম? দিনপনাহা। এই দিনপনাহার লাইব্রেরি থেকে পড়ে মৃত্যু হয় কার? পড়ে মৃত্যু হয় হুমায়ুন। তাহলে 15 বছর বনবাস কাটালো। তারপর কি হলো? 1555 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন পুনরায় দখল করলো। কিন্তু দখল করার পরও মাত্র 1 বছর শাসন করার পর কি হলো? দিনপনাহতে যখন তার রাজত্বের সময়, সেই সময় কি হলো? দিনপনাহতে লাইব্রেরি সিটি থেকে পড়ে কি হলো? এর হুমায়ুনের মৃত্যু হলো। তাহলে হুমায়ুনকে আমরা যদি আলটিমেট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, তাহলে হুমায়ুন নামের কথার অর্থ হচ্ছে ভাগ্যবান। আমরা কি প্রথমেই কি বলেছিলাম? ভাগ্যবান। কিন্তু আদৌ সে কি ভাগ্যহীনই ছিল বলা হয়, মনে করা হয়, যদি টোটাল তার শেষ পর্যন্ত দেখা হয়। কারণ জীবনের যে সময়, সে অনেক সময়টাই সে কী ছিল? দিল্লির সিংহাসন থেকে পদত ছিল এবং বহু স্ট্রাগল করে কী করেছিল? আবার পুনরায় তার যে দিল্লির সিংহাসন সেটা পুনরুদ্ধার করে। এবং এর সাহিত্য সম্পর্কে যদি কিছু বলা হয়, বা এই সময়কার সাহিত্য চর্চা সম্পর্কে বা শিল্পকলা সম্পর্কে যদি আমরা বলি যে শিল্পকলা, এর সময় দুজন ইরানের চিত্রকার, এক হচ্ছে স্যার সৈয়দ আলী বা মীর সৈয়দ আলী। কি আছে? দুজন চিত্রকার আছে, একজনের নাম হচ্ছে মীর সৈয়দ আলী আর একজনের নাম হচ্ছে কি? আব্দুস সাদাম। মীর
সৈয়দ আলী আর আব্দুস সাদাম এই দুজন ইরানের চিত্রকার কি হয় এর সময় ভারতবর্ষে আসে। এবং হুমায়ুন নামা, আমরা জানি হুমায়ুন নামা রচনা কে করেন? হুমায়ুন নামা রচনা করেন তার যে বোন হুমায়ুন নামা। কে রচনা করেন শিল্পকলার ক্ষেত্রে? গুলবদন বেগম কে ছিল? বাবরের মেয়ে ছিল। তাহলে বাবরের মেয়ে যদি হয় তাহলে হুমায়ুনের কে হবে? হুমায়ুনের বোন। তাহলে হুমায়ুনের বোন কি লিখেছিল? গুলবদন বেগম হুমায়ুন নামা। তাহলে হুমায়ুন সম্পর্কে এটুকুনি। নেক্সট ভিডিওতে আকবর সম্পর্কে বাড়িয়ে দেবো। আজ এ পর্যন্তই থাক।